আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। একটি ভুল আর তাতেই পতন। আজ এই সত্য দিনের আলোর মতো পরিষ্কার। হাসিনা সরকারের পতনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বড়, তিনি হলেন দেশের সেনা প্রধান। প্রতিরোধ গড়ে না তুলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেনা, তাই জনতা দখল নিতে পেরেছিল ঢাকার রাজপথের। সেনা রাইফেল নামিয়ে রেখেছিল, তাই পতন হাসিনা সরকারের। সেনা দেশ ছাড়তে বাধ্য করেছিল, তাই শেখ হাসিনা দেশ ছাড়েন। অর্থাৎ সরকার পতন, দেশত্যাগ, পুরো ঘটনার পেছনে একটি মানুষের দীর্ঘ ছায়া। তিনি জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনা প্রধান। একটি প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে, তার জায়গায় যদি অন্য কেউ সেনা প্রধান থাকতেন, তাহলে কি হাসিনা সরকারের পতন ঘটত? গত বছর ওই 5ই আগস্ট তারিখে আমার বিশ্বাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেন যে ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য কেউ সেনাপ্রধান থাকলে শেখ হাসিনার পতন নাও হতে পারত। কারণ যে দুজন সেনাকর্তাকে টপকে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা, সেই দুই সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, যিনি ছিলেন তৎকালীন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি। এই দুজনের জামায়াতি ব্যাকগ্রাউন্ড ছিল না এবং তারা ওয়াকারুজ্জামানের মতো পাকিস্তান প্রেমীও ছিলেন না। ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সাবধান করে দেয়া হয়েছিল যাতে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান না করা হয়। ভারতের সাবধান বাণীতে কান দেননি শেখ হাসিনা। তিনি দুই সিনিয়র সেনাকর্তাকে টপকে ওয়াকারকে নিয়োগ দেন। ক্ষমতা গ্রহণের ঠিক 43 দিনের মাথায় ওয়াকারের যোগসাজশে হাসিনা সরকারের পতন ঘটে। হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। শেখ হাসিনা, প্রশ্ন উঠতে পারে যে শেখ হাসিনা কেন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? এর পেছনেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি আছে, আমরা পরে আসছি সে ব্যাপারে। আগে বলি কেন উপেক্ষা করেছিলেন। শেখ হাসিনা যখন ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন, তখন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করার পেছনে তার একাধিক ব্যক্তিগত কারণ, সেইটাই ছিল বড়। তার সঙ্গে রাজনৈতিক কারণ সেটা সামান্য, সেটাও ছিল। কেন ব্যক্তিগত কারণ কিরকম? পারিবারিক আস্থা ও আত্মীয়তার সম্পর্ক। শেখ হাসিনার এই সিদ্ধান্তের মূল কারণ ছিল ওয়াকারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক। ওয়াকারুজ্জামানের স্ত্রী সারানাজ কমলিকা রহমান শেখ হাসিনার খুড়তুতো বোন। তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান 1997 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন এবং শেখ মুজিবুর রহমানের সম্পর্কীয় কাকা ছিলেন। ওই পারিবারিক যোগসূত্র হাসিনাকে ওয়াকারের প্রতি বিশেষ আস্থা জ্ঞাপনে বা আস্থা স্থাপনে উৎসাহিত করেছিল। একজন আওয়ামী লীগ নেতার মতে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত পদটি পেয়েছিলেন কারণ তিনি শেখ হাসিনার আত্মীয়। এর সঙ্গে আরো একটা কারণ, হাসিনা পুত্র জয়ের সঙ্গে ওয়াকারুজ্জামানের বেশ ভালো সম্পর্ক ছিল। ওয়াকার 2017 সাল থেকে সেনা সদর দপ্তরে সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান কর্মকর্তা বা পিএসও হিসেবে কাজ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি হাসিনার আস্থার পাত্র হয়ে ওঠেন। একটি সূত্র জানাচ্ছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময় ওয়াকারুজ্জামান হাসিনার এতটাই নজর কাড়েন যে হাসিনা ভারতের সতর্কতা উড়িয়ে দেন। কিন্তু ভারত কেন আপত্তি করেছিল সেই কারণটা কিন্তু তিনি খুঁটিয়ে দেখেননি।
ভারতের আপত্তিটা ছিল দুটো মূল কারণে। স্বাস্থ্যগত ও যোগ্যতার কারণ। ওয়াকারুজ্জামান তখন স্বাস্থ্যগত দিক দিয়ে সর্বোচ্চ উপযুক্ত ছিলেন না এবং দুজন ভালো প্রার্থীকে উপেক্ষা করে তাকে নিয়োগ করা হয়েছিল। দুটো ছিল, একটা কৌশলগত উদ্বেগ ছিল ভারতের কাছে। ভারত যে দুটো কারণ, তার একটা বড় কারণ ছিল যে পাকিস্তানপন্থী এবং জামায়াতি সমর্থক হওয়ার ব্যাপারে ওয়াকারুজ্জামানের সম্পর্কে তারা জেনেছিলেন যে তিনি পাকিস্তানপন্থী এবং জামায়াতি সমর্থক। হাসিনার মানসিকতা ও সিদ্ধান্ত গ্রহণ কি কাজ করেছিল এই সিদ্ধান্তের পেছনে সেটা একটু বলি। প্রথমত, সেনাবাহিনীর প্রতি হাসিনার যে খুব বড় বিশ্বাস ছিল এমনটা নয়। এটা অবশ্য এর কারণ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব ইতিহাস। হাসিনা সর্বদা সামরিক বাহিনীর প্রতি সন্দেহপ্রবণ ও অসন্তুষ্ট ছিলেন, তাই তিনি তার বিশ্বস্ত আত্মীয়কে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে নিরাপদ থাকতে চেয়েছিলেন। আর দেখুন কি অদ্ভুত ব্যাপার, যে নিরাপত্তার জন্য তিনি এটা করেছিলেন, সেই নিরাপত্তা নিয়েই তিনি ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে তার ক্ষতি করলেন। হ্যাঁ, আর তা করলেন কোথায়, কবে? সেনা প্রধান হওয়ার 1.5 মাসের মধ্যে। শেখ হাসিনার সাহস ও বুদ্ধি অতুলনীয়, নইলে তিনি এইভাবে বাংলাদেশের শাসনে ফিরতে পারতেন না। এবং মুজিবুর রহমানের হত্যার পরে এবং তারপরে 2009 থেকে 2024 সাল অবধি এই দীর্ঘ 15 বছরের শাসন আমলে এতদিন তিনি ক্ষমতায় থাকতে পারতেন না। তো 15 বছরের এই দীর্ঘ শাসন আমলে হাসিনার মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাসের, যেটাকে বলে এক্সট্রা কনফিডেন্স, সেইটা তার ভেতরে তৈরি হয়েছিল। তিনি মনে করতেন যে তার নিজের বিচার বিবেচনায় যথেষ্ট এবং বাইরের বা অন্য কারো পরামর্শের প্রয়োজন নেই। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল তার পতনের কারণ। এইবার বলি ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে আসে। ঠিক যেন সেই 1975-এর পুনরাবৃত্তি। 1975-এ শেখ মুজিবুর রহমানকেও ভারতীয় গোয়েন্দারা সেনা অভ্যুত্থানের বিষয়ে সতর্ক করেছিল, তার নিরাপত্তা নিয়ে সতর্ক করেছিল, কিন্তু তিনি সেই সতর্কবার্তা কানে তোলেননি। কারণ বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল বাংলাদেশের জন্ম দিয়েছেন তিনি, বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি, বাংলাদেশে কেউ তার বিরোধিতা করতে পারে না। এই যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 1975 সালের 15ই আগস্ট, সেই রাতের কয়েকদিন আগেই বঙ্গবন্ধুকে সেনা অভ্যুত্থান নিয়ে সতর্ক করেছিল ভারত, তিনি কথা শোনেননি। আর 5 আগস্ট 2024-এর আগে শেখ হাসিনাকেও একইভাবে জেনারেল জামানের বিষয়ে সতর্ক করেছিল ভারত, কথা কানে নেননি হাসিনাও। আর এর পরিণতি কি হলো? এই সিদ্ধান্তের মাত্র 43 দিন পরেই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী হাসিনা সরকারের পতন ঘটালো। 5 আগস্ট 2024 তারিখে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে উঠেছে, তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন। ওই যে বললাম, তিনি সেদিন যেভাবে ঢাকা শহরে প্রতিরোধ তৈরি করে জনতার ঢাকা শহরে আসাটাকে বন্ধ করার পরিকল্পনা হয়েছিল তার 2 দিন আগে, সেই পরিকল্পনাটা একেবারে উড়িয়ে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান। এবং তার ফলে ছাত্র জনতা ঢাকায় চলে আসে, আন্দোলন তীব্র হয়, তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেন। হাসিনা দেশ ছাড়ার পর সেদিনের সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধানের শরীরী ভাষায় ও বাচন ভঙ্গিতে একটা জয়ের আনন্দ কিন্তু স্পষ্ট ফুটে উঠতে দেখা গিয়েছিল। তিনি সেই সময় বলেছিলেন দেশের দায়িত্ব নিজের কাঁধে রাখছেন। তারপরে যারা তার গুরু ছিল, আমেরিকা, পাকিস্তান, তাদের চাপে তিনি সেই জায়গা থেকে পিছিয়ে আসেন। তিনি বলেছিলেন, মনে আছে, আপনাদের জানমানের সব দায়িত্ব আমার নিজের কাঁধে নিলাম। সেখান থেকে পিছিয়ে আসেন আমেরিকা, পাকিস্তান, তারা বলে, এবং চীনও, তারা বলে না 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 না, নিজের দায়িত্ব নিও না। 75-এর সঙ্গে 24-এর একটাই পার্থক্য,
মুজিবের মতো প্রাণ দিতে হয়নি শেখ হাসিনাকে, যদিও তার ও তার বোন শেখ রেহানাকে হত্যার সব পরিকল্পনা পাকা হয়ে গিয়েছিল। তারা গণভবনে স্নাইপাররা ঢুকেও পড়েছিল। এটা সেনাবাহিনীর সমর্থন ছাড়া এটা কি হতে পারে? পারে না। সেই পরিকল্পনা মানে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যার পরিকল্পনা শেষ পর্যন্ত ফেল করেছিল দুটো কারণে। এক, ভারতের সেনাপ্রধানের ভূমিকা, যিনি বলেছেন সেদিন সকাল থেকেই তিনি যোগাযোগ রেখেছিলেন বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনাকে উদ্ধারের ব্যাপারে। এবং দুই, শেখ হাসিনার কপাল, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন বলেই তিনি বেঁচে গেছেন। হয়তো কোনো বড় কাজের জন্য তার অপেক্ষা তাকে রাখা হয়েছে। আলোচনার উপসংহার টানি এবার ওয়াকারুজ্জামান প্রসঙ্গে শেখ হাসিনার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত সম্পর্ক ও আস্থাকে কখনো জাতীয় নিরাপত্তার উপর জায়গা দিতে নেই। পারিবারিক বন্ধন ও দীর্ঘদিনের বিশ্বাসের কারণে তিনি ভারতের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উপেক্ষা করেন, যার ফলে শেষ পর্যন্ত তার নিজের রাজনৈতিক পতন ঘটে। অর্থাৎ একটি ভুল, সেই ভুলকে ওই জন্যই বলে যে ভুলকে রাজনীতিতে ভুল করলে তার ক্ষমা থাকে না, ফিরে আসা খুব মুশকিল হয়। বাংলায় একটা কথা আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এরে গরু কিনে। এই কথাটা এই মুহূর্তে কার জন্য প্রযোজ্য 100% বলুন তো? ঠিক ধরেছেন, মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং অবৈধ সরকারের মালিক। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে। আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যদিও আওয়ামী লীগের মিছিলে আরও অনেক জনস্রোত হতো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে মিছিল, সেখান থেকে গ্রেপ্তার অবশ্য হয়েছে। অফিসিয়ালি তো দুজনের খবর আমরা জানি। তবে এই মুহূর্তে মাঠে নামা এবং কিছু মানুষকে সংঘবদ্ধ করাটাই বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মুখোমুখি ছিল আওয়ামী লীগ এবং তারা এবার প্রমাণ করছে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, তাই রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, যতই বড় বড় গালভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। বিপদে রয়েছে, প্রচণ্ড বিপদে। কারণ ওনার পূর্বসূরিরা মানে বাংলাদেশের নয়, যেমন আমাদের শ্রীলঙ্কার একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার কি অবস্থা হয়েছিল, কেন আফগানিস্তান, ওনার কি অবস্থা হয়েছিল যিনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, আজ কিন্তু কেউ মনে রাখেনি। মোহাম্মদ ইউনূসকে মনে রাখবে। আর মোহাম্মদ ইউনূসকে ভারত মনে হয় বাংলাদেশ থেকে বেরোতে দেবে না। আপনাদের জানিয়ে রাখি, তৎপরতা শুরু হয়ে গেছে দিল্লিতে। আমাদের ভারতবর্ষের মধ্যে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের লোকজন আছে, অফিস খোলা হয়েছে, এই যে ব্যাপারগুলো আছে, কিছুটা সত্য কিছুটা মিথ্যে। কিছুটা সত্য কেন? হ্যাঁ, কিছু বা দুই একটা ঘর ভাড়া নেওয়া আছে, তা একেবারে অনেক বড় বিল্ডিংয়ের উপরতলার দিকে, অনেকটা স্কোয়ার ফিট, তার মধ্যে জায়গা, বিরাট বড় হলঘর, সেখানে মিটিং হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। তবে তাকে আওয়ামী লীগের পার্টি অফিস বলা যাবে না, নিজেদের মধ্যে আলোচনা। কারণ পার্টি অফিসের সামনে ব্যানার থাকবে, হোর্ডিং থাকবে, এখানে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এখানে সেটা করা মানে সেটা ইললিগাল। এছাড়া শেখ হাসিনার নিজস্ব অফিসও রয়েছে দিল্লিতে, যেটা ভারত সরকারের তরফ থেকেই প্রোভাইড করা হয়েছে। সেখানেও এবার কিন্তু বেশ কিছু বড় উচ্চ লেভেলের আওয়ামী লীগের নেত্রীরা, নেত্রী বলাটা ভুল, হ্যাঁ আছে দুই একজন, নেতারাই মিনিমাম বা ম্যাক্সিমাম, মাফ করবেন, দেখা করতে যাচ্ছেন। এবং সেখানে জল্পনা তুঙ্গে কি না, খুব তাড়াতাড়ি শেখ হাসিনা কিছু একটা ব্যবস্থা করতে চলেছেন। কি করতে চলেছেন এটা কিন্তু বাইরে কোনো রকম প্রকাশ্যে আসেনি। আবার করে এই আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে একটা আলাদা জেল্লা দেখা যাচ্ছে, চোখে মুখে একটা আলাদা আনন্দ, ভিতরে ভিতরে একটা কি বলবো, চরম উত্তেজনা। অনেকের কথা বলতে গিয়ে আবেগ এসে যাচ্ছে, চোখে হালকা জল এসে যাচ্ছে যে তারা আবার মাতৃভূমিতে ফিরবেন। আর এইগুলো আমরা তো জানি, আমরা তো দেখছি, বাংলাদেশের অনেকেই জানেন না। দেখুন, বাংলাদেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের জন্য, এবং বাংলাদেশে যারা রয়েছেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের জন্য বলে রাখি, আপনাদের এই এক বছরে মোহাম্মদ ইউনূস যতটা পিছিয়ে নিয়ে গেছে বাংলাদেশকে, সেটা রিকভার করতে গেলে 8-9 বছর টাইম লেগে যাবে।
কিন্তু আরও যদি দেরি হয় যোগ্য কোনো শাসককে নিয়ে আসার, তাহলে আরও পিছাতে থাকবে। একদিন থাকা মানে আপনি পিছাবেন প্রায় 5 থেকে 6 দিন। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আপনি পিছিয়ে যাচ্ছেন। কারণ ওই একটা কথা আছে, ছাগল দিয়ে লাঙল চাষ হয় না, এটাও সেরকম। একটা দেশ চালাতে গেলে রাজনৈতিক বোদ্ধা হতে হয়। অনেকে রাজনৈতিক নেতাদেরকে গালিগালাজ করে থাকেন বটে, কিন্তু আলটিমেটলি দেশ তো তারাই চালায়, খারাপ হোক ভালো হোক। তবে যোগ্য রাজনীতিবিদের কিন্তু একেবারে আপনি যদি মনে করেন 100% তিনি ভালো হবেন, এটা কখনো হতে পারে না। সমাজের খাতিরে তাকে কিছু কিছু জায়গাতে চরম কিছু ডিসিশন নিতে হয়। সেই ডিসিশনের জন্য কেউ স্বৈরাচারী বলে তাকে, কেউ আরও, কেউ তো আরও উপরে গিয়ে গালাগালিটাও ব্যবহার করেন। কিন্তু ভালো মন্দ মিলিয়ে ভালোর পাল্লা যেই রাজনীতিবিদের বেশি বা ভারী থাকবে সেই হচ্ছে ভালো রাজনীতিবিদ। শেখ হাসিনার কিন্তু তাই ছিলেন। শেখ হাসিনার ভুল ছিল না এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট লাস্ট 15 বছর এবং ওদিকে আরও 5 বছর ছিল তার আগে 80-র দশকের দিকে, সেই 20 বছর যদি হিসাব করা যায়, সেই 20 বছরে যতটা না বাংলাদেশের ক্ষতি করেছে, এই 1 বছরে মোহাম্মদ ইউনূসের যে অবৈধ বাহিনী আছে, অবৈধ সরকার আছে, তার থেকে কয়েক গুণ বেশি করে দিয়েছে। কোনো চিন্তা নেই। স্বৈরাচারী যদি শেখ হাসিনা হয়ে থাকেন, তাহলে এ হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূস স্বৈরাচারী প্রো ভার্সনটাও মনে হয় ছোট হয়ে যায় যা করেছে বাংলাদেশ। এদিকে পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী, ওনাকে নিয়ে এসেছিলেন ইসাক দার, উনি আবার প্রেস কনফারেন্স করে বলেছে কি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সব ঝামেলা মিটে গেছে এবং বাংলাদেশের কাছে নাকি ক্ষমাও চেয়েছে পাকিস্তান। 1971-এ যে খুন খারাপি করেছিল, ধর্ষণ করেছিল, সেগুলোর জন্য ক্ষমা চাইলেই তো আর হয় না, কিন্তু তাও তারা নাকি ক্ষমা চেয়েছে। কোনোদিন ক্ষমা চায়নি। বাংলাদেশের বিদেশ মন্ত্রক একেবারে সরাসরি এর পিছনে না ঘোষিত করে দিয়েছে যে আলোচনা চলেছে, কিন্তু কখনোই এটা মিটে যায়নি। অথচ পাকিস্তানের ইসাক দার বলছে 2 বার করে মিটে গেছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। লোকে তো খাল কেটে কুমির আনে, এরা খাল কেটে অজগর, ডাইনোসর, তারপরে ওই হাঙর, তিমি যা আছে সব ঢোকাচ্ছে বাংলাদেশে। এবার দেখুন, একদিকের মালগুলোকে সহ্য করতে করতে ভারত বিতৃষ্ণে এসে গেছে। ভারত কোনোদিন পায়ে পা দিয়ে ঝগড়া করেনি, পাকিস্তান করে। আবার এদিকে পাকিস্তানের লোকগুলো ঢুকে গিয়ে বাংলাদেশের কিছু মানুষকে নিয়ে ভারতের পায়ের সঙ্গে পা মারিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তো ভারত যদি এর পিছনে গিয়ে কিছু করে, এবার বড় কিছু করে দেয়, তাহলে তখন কিন্তু আর ভারতকে দোষ দেওয়া যাবে না। কারণ শুরুটা কে করেছিল? প্রথম প্রশ্ন বাংলাদেশের ওখান থেকে হয়েছিল। তবে ভারত বলেই দিয়েছে, নো শেখ হাসিনা, নো আওয়ামী লীগ, নো ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন করতেই হবে বাংলাদেশে। যদি না করে, আর তার মধ্যে যদি ইলেকশনে যায়, সেই ইলেকশনটা হবে কিনা আগে দেখুন। আর যদি হয়েও যায়, সেইটাও হবে গিয়ে বাংলাদেশের অবৈধ সরকার। আর তার সাথে ভারত সম্পর্ক রাখবে কি রাখবে না, তখন অবশ্য দেখা যাবে। কিন্তু এখন একটা আন্দাজে বলে দেওয়া যায়, যা পরিস্থিতি চলছে, প্রথমত ভোট আওয়ামী লীগ ছাড়া করতে পারবে না। কারোর বুকের দম নেই, এরা যতই বলুক, এদের দম নেই, এরা কিচ্ছু করতে পারবে না। আর এনসিপি তো দেখেছেন তো এর আগে শহীদ মিনারের জনসভায়, বাবা বিরাট, মানে কোটি 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 লোক বাংলাদেশে থাকলেও সেখানে মাত্র ওই 30-35 জন লোককে দেখা গেছিল। তাও তারা হয়তো ওই রাস্তাঘাটে হাঁটাচলা করতে গিয়ে দাঁড়িয়েছে, তখন ধরা পড়েছে। 5-7 জনের একটা ছোটো ছোটো ভিড় ছিল। তো এই হচ্ছে কি তাদের পরিস্থিতি, তাদের কিছু করার নেই। বিএনপিকেও আউট করার চেষ্টা করছে, তার কারণ এরা চাইছে -2 বাংলাদেশ গঠন। মানে বিএনপি আউট, আওয়ামী লীগ আউট, আর এরা পুরো বাংলাদেশের জমি দখল করবে, পাকিস্তান তার পিছনে থাকবে। আরে না ভাই না, এখনো পর্যন্ত ভারত কেন কিছু করেনি জানেন? মানে করেছে অনেক কিছু, বিধিনিষেধাজ্ঞা এই সমস্ত করেছে ব্যবসায়িক দিক থেকে, কিন্তু কোনো সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এই টাইপের কিচ্ছু করেনি। কেন করেনি তার পিছনে কারণ, এরা মুখে তো মারিতং জগৎ বলে এরা নর্থ ইস্ট কেড়ে নেবে ভারতের থেকে, চিকেন নেক্স কেটে দেবে, এই সমস্ত মুখে বলেছে, কিন্তু দম দেখাতে পারিনি কোনো একটা চকলেট বোম মেরে চিকেন নেকে। যদি চকলেট বোম মারতো তখন দেখা যেত। তাই মুখে বলেছে বলে ভারতও কোনো মুখেই বলেছে যে তোমাদেরও 2টো চিকেন নেক আছে। হেমন্ত বিশ্ব শর্মা বলেছে তোমাদেরও 2টো চিকেন নেক আছে, উড়িয়ে দেবো আমরাও। তাই ভারত সরাসরি কোনো সামরিক অভিযানে এখনও যায়নি। তবে ভারত যদি মনে করে যে ওই পাকিস্তানের জঙ্গিগুলোকে নিয়ে এসে বাংলাদেশে পুষবে, আর তারা আমাদেরই বগলের তলায় বসে বাংলাদেশে ওখানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাহলে খবর আছে বস। এবং খবর তো আছেই, সে খবর একেবারে সমস্ত পত্রিকাতেই আসবে আগামী দিনে। তাই আমাদেরও গোয়েন্দা বাহিনী অ্যাক্টিভ আছে, কোথায় কে আসছে না আসছে সব খবর আছে। ওকে, তবে হ্যাঁ এটাও ঠিক, আপনাদের ওই কিছু সাংবাদিক আছেন না, ওনাদেরকে তারা বিরোধিতা করে বলেই রয়ের যে একেবারে এজেন্ট হিসাবে তাদের দাগিয়ে দেন। রয়ের অবস্থা অতটা খারাপ নয়,
রয়ের অবস্থা অতটা খারাপ নয় যে আপনাদের দেশের যারা সৎ সাংবাদিক তাদেরকে রয়ে ইনক্লুড করে নেওয়া হবে না। তাদের কাজ তারা করছে, কতজন করতে পারছে এটাও সন্দেহ, কয়েকজন করছে, অনেকেই বিদেশে বসে করছে। আর যারা দেশে বসে এই সরকারের বিরোধিতা করছে তাদের গলা টিপে মেরে ফেলে মেঘনার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। গতকালকেই লাশ ভেসে এসেছে সাংবাদিক, তিনি আবার একজন হিন্দু, যদিও আমি বলেছিলাম যে হিন্দু মুসলিম ব্যাপার নেই, তিনি একজন বাংলাদেশি। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শেখ হাসিনার ব্যাগ গোছানো রেডি মোটামুটি, এখন শুধু সময়ের অপেক্ষা, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমেরিকা বেশি আর নাক গলাবে না, কারণ আমেরিকার সঙ্গে ভারতের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি, আপনাদের জানি রাখি, আমেরিকাকে তো পাত্তা দেয়নি ইউক্রেনের জেলেনস্কি এবং রাশিয়ার পুতিন প্রেসিডেন্ট, তিনি আসার পর ভারতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতে আসছে এবং মনে করা হচ্ছে একমাত্র ভারতই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যস্থতা করে সেটা বন্ধ করতে পারে। সেটা যদি করে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের মুখে যে কত বড় চপেটাঘাত সেটা আগামী ভবিষ্যতে আমরা ওয়াচ করতে পারবো। আপাতত এই সমস্ত বিষয়ের উপরে নজর রাখছি, আপনাদেরকে খবরাখবর পৌঁছে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, এবং সেরকমই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় আওয়ামী লীগ, সবার